আজ থেকে শুরু হয়েছে হজ যাত্রা। তবে এখন পর্যন্ত ৩০,০০০ হজ যাত্রীর ভিসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর আয়োজন ফোকাস পয়েন্টে। আজকে আমাদের আলোচনার বিষয় শুরু হলো হজ যাত্রা। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব শাহাদাত হোসাইন তসলিম। জনাব তসলিম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি জনাব তসলিম, আজকে থেকে তো শুরু হয়েছে হজ যাত্রা। তো এখন পর্যন্ত ৩০,০০০ হজ যাত্রীর ভিসা নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ আছে কিনা, অথবা এই জটিলতা কবে নাগাদ কেটে যাবে? দেখুন, ভিসা অন্যান্য বছরও কিন্তু হজ ফ্লাইট শেষ হওয়ার এক সপ্তাহ পূর্ব পর্যন্ত ভিসা করা যেত। অর্থাৎ এবছর আমাদের লাস্ট ফ্লাইট যাবে 12ই জুন, তার মানে 5-6 জুন পর্যন্ত ভিসা করা যেত অন্যান্য বছর। কিন্তু এবছর সৌদি সরকার প্রক্রিয়াটি একটু আগের দিকে নিয়ে আসছে, যাতে সব প্রস্তুতি আগে আগে করা যায়। এই কারণে ভিসা করার ডেডলাইনটা এখন এটা 11ই মে আছে। আর আমাদেরও যদি আমরা আগেরভাবে হিসেবে চিন্তা করি, তাহলে ওই ফ্লাইট যাচ্ছে ভিসা হচ্ছে এভাবে, কারণ ভিসা তো অনলাইনে হয়, রাত দিন সবসময় হচ্ছে, তাহলে এটা তেমন কোনো একটা ব্যাপার ছিল না। কিন্তু তথাপিও যেহেতু এখন আমাদের সামনে সময় কম, মাত্র 2 দিন সময় আছে আমাদের, আর ভিসা 30,000, সো এটা সমস্যা হবে না। আমাদের প্রস্তুতি আছে, কারণ ভিসা করার জন্য কোথাও পাসপোর্ট জমা দিতে হয় না। শুধুমাত্র সব রিকোয়ার্ড ইনফরমেশানগুলি যদি থাকে, লাইক বাড়ি ভাড়ার ইনফরমেশানটা যদি ইনসার্ট করা থাকে অনলাইনে ইহজ সিস্টেমে সৌদি আরবের, তারপর সেখানে যারা মিনা, আরাফা, মুজদালিফায় সার্ভিস প্রোভাইড করবে ওইগুলি যদি পারচেজ করা থাকে, বাড়িও পারচেজ করা থাকে বা হোটেল রেন্ট করা থাকে, সেগুলির ভ্যালিড ডকুমেন্ট যেগুলি অনলাইনে যাচাই হয়, এবং অন্যান্য ট্রান্সপোর্টেশন, এগুলি সব ডকুমেন্টগুলি ইনসার্ট করলে এরপরে আপনি মিনিটে ভিসা করতে পারবেন। এখানে যদি আপনি 70 জনের এই জাতীয় তথ্য, অর্থাৎ বাড়ি ভাড়া বা হোটেল ভাড়া, মিনা, আরাফা, মুজদালিফার যারা সার্ভিস প্রোভাইড করবে তাদের এগ্রিমেন্ট, ট্রান্সপোর্টেশন, এগুলি যদি আপনি 70 জনের ইনসার্ট করেন, 70টা ভিসা আপনি করতে পারবেন, এনি 70। তো উদ্বেগের কোনো কারণ আমি এখানে উদ্বেগের কোনো কারণ দেখছি না। আর সময়টা কম, হ্যাঁ, আমরা এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য এজেন্সিগুলিকে সার্বক্ষণিক তৎপর রাখছি, যাতে এর মধ্যে তারা শেষ করে ফেলে। আমি আশা করি শঙ্কার কোনো কারণ হবে না। তো এবার তো সৌদি আরব সরকারের একটা কোটা ছিল যে 1,27,000-এর মতো বাংলাদেশি তারা হজ করার সুযোগ পাবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে 85,000-এর মতো নিবন্ধন করেছেন, হয়তো বা তারাই যাবেন। তো একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা আসলে? হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। এবার বলতে কি, আমাদের সবসময় 1,27,198 জনের কোটা আছে। এটা ওআইসির একটা আইন অনুসারে যে মুসলিম জনসংখ্যার ভিত্তিতে, সেই জনসংখ্যার ভিত্তিতে আমাদের 1,27,000-এর কোটা। অন্যান্য বছরে এই কোটা আমরা ফিল আপ করতে পারি, আবার অনেক আগে এই কোটা ফিল আপ হতো না। এটা ফিল আপ হওয়া শুরু হয়েছে 2017 থেকে। তার আগে কিন্তু 70,000-80,000 হতো। তো এখন যেহেতু মাঝখানে অনেকগুলি বছর এটা ফিল আপ হতো, তো আমরা এটাতে অভ্যস্ত হয়েছি পুরো জাতি যে এটা কোটা ফিল আপ। কিন্তু এবছর ফিল আপ হয়নি। না হওয়ার কারণ হলো, প্রথমত আমি যেটা মনে করি, করোনা পরবর্তী সময়ে হজ যাত্রা যখন বন্ধ ছিল, তখন একমাত্র উমরা খোলা ছিল। তো যাদের উপরে হজ ফরজ ছিল, তারা খুবই আবেগ আপ্লুত হয়ে যে আল্লাহর ঘরে যদি না যেতে পারি, অনেকে বয়স্ক, তখন তারা উমরায় যাওয়া শুরু করলেন। এবং অনেকের মনোজগতে, কারো মনোজগতে এটাও হলো যে উমরায় গেলে হজের বিষয়টা হয়তো এখানে ফরজ আদায় হয়ে যেতে পারে বা হয়ে যাবে। এই কারণে যেহেতু করোনার পরপরই হজ বন্ধ ছিল, শুধু উমরা দিয়েই অনেকে তাদের তৃষ্ণা মিটিয়েছে। এই ধারাবাহিকতাটা রয়ে গেছে। অর্থাৎ উমরায় গেলে খরচ অনেক কম, আপনি 1-1.5 লক্ষ টাকার মধ্যে উমরায় যাওয়া যায়। তো যেহেতু উমরায় খরচ কম, আবার ইজিলি যাওয়া যাচ্ছে, এতটা আপনার প্ল্যান পরিকল্পনা বা নিয়ম বাধা ধরা নাই, তো অনেকে উমরা যাচ্ছে। উমরায় বেশি যাওয়ার কারণে হজের যাত্রীর সংখ্যা কমেছে, এক। দ্বিতীয় আরেকটি কারণ আছে, হজের ফাইনাল নিবন্ধন আমরা এবছর যখন করেছি, তখন কিন্তু জাতীয় নির্বাচন ছিল। আচ্ছা, ডিসেম্বর মাস এবং জানুয়ারি, এই একবারে প্রথম এই দিকটা। ঠিক জাতীয় নির্বাচন চলার সময় যখন হজের নিবন্ধন, পুরো জাতি আসলে নির্বাচনমুখী। এখন
এই নির্বাচনের সময় কেউ এই পরিকল্পনাটা করে না, আর হজের পরিকল্পনা করে কয়েক মাস আগে থেকে। যার কারণে নির্বাচন এবং উমরায় বেশি হজযাত্রীদের গমনের কারণেই এই সংখ্যাটা কমেছে বলে আমার মনে হচ্ছে। এই দুইটি মূল কারণ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন হজ করতে প্রচুর পরিমাণে টাকা লাগছে, এটা কোনো কারণ হতে পারে কিনা, অথবা এত টাকা লাগছে কেন? না দেখুন, এটা হজ করতে প্রচুর পরিমাণে টাকা লাগছে, এটা ইন ওয়ান সেন্স রাইট। কারণ যিনি পে করছেন তিনি তো টাকা পে করছেন, কিন্তু আসলে হজের খরচ কমেছে, কারণ হজের খরচটা ডলারে হয়, আচ্ছা, এটা টাকায় হয় না। তো আপনি দেখেন কিন্তু একজন বাংলাদেশি তো টাকা পে করছে, এটি হ্যাঁ মূলত কিন্তু ডলারে। আপনি দেশের বাইরে যাবেন, আপনি $1000 নিয়ে যেতে একসময় আপনাকে 90,000 টাকা দিলেই $1000 সঙ্গে করে নিয়ে যেতে পারতেন। এখন বর্তমান গতকালকে যে পরিবর্তন হয়েছে তাতে 1,17,000 টাকা দিয়ে আপনাকে $1000 নিতে হবে। এই $1000 পরিমাণ সার্ভিস দেশের বাইরে নিতে একসময় আমাদের 90,000-95,000 টাকা লাগতো, আর এখন এটা 1,17,000 টাকা লাগবে বা লাগে। একইভাবে হজের এই খরচগুলি কিন্তু দেশের বাইরে হয়। আমরা $5,000 দিয়ে যদি হজের খরচ হয়ে যায়, তাহলে $5,000 আগে $5,000 ইকুইভ্যালেন্ট টু টাকা পে করতে হতো হজ যাত্রীদেরকে, হয়তো 4 লক্ষ 4.5 লক্ষ টাকা। আর এখন $5,000 ইকুইভ্যালেন্ট টু তাকে 6 লক্ষ টাকা বা 6 লক্ষের কাছাকাছি তাকে পেমেন্ট করতে হবে। ঘটনাটি এখানে এক। দুই হলো, আমরা বৈশ্বিকভাবে যদি দেখি, এমনি আমি ভার্চুয়াল মিডিয়া অনেক সময় দেখি যে অমুক দেশে হজের খরচ কম ইত্যাদি, অনেক কম, 2 লাখ 3 লাখ বাংলাদেশি টাকা। এগুলি আসলে ভার্চুয়াল জগতে যা হয় অনেক সময় যে বুঝে না বুঝে অনেকে যেতেও এটা হয়তো দেয়। কারণ আপনি সৌদি আরবে হজ পালনের জন্য মিনা, আরাফা, মুজদালিফার সেবা, টেন্ট, ফুড আর ট্রান্সপোর্টেশন, এখানকার খরচই আছে 3 লক্ষ টাকার বেশি, এবং এটা পৃথিবীর সমস্ত লোকের জন্য একই রকম সমান। তাহলে শুধু এই ব্যয়টাই যদি হয় 3 লক্ষ টাকার বেশি, আমেরিকার থেকে গেলেও হবে। এটা হলো তাও কিন্তু সর্বনিম্ন পর্যায়ের প্যাকেজ যেটা, এটা কিন্তু প্যাকেজেরও আবার পার্থক্য আছে, কিছু কমফোর্টেবল লাক্সারিও আছে সেখানে। তো লাক্সারিটার বেসিক প্যাকেজের কথা বলছি, যেটাকে আমরা ডি প্যাকেজ বলি, সেটা ইন্দোনেশিয়া থেকে যাক, জাপান থেকে যাক, আর ইউনাইটেড স্টেটস থেকে যাক, ইভেন একই রকম, ইভেন সে গালফ কান্ট্রি থেকে গেলেও ভ্যারি করে। কোন জায়গায় ভ্যারি করে শুধু। এরপর দেখেন আমাদের দ্বিতীয় খরচটি হলো আমাদের বিমান ভাড়া, সেখানে প্রায় আমাদের 2 লক্ষ টাকার কাছাকাছি। তাহলে সেখানে 3 লক্ষ আর 2 লক্ষ যদি এখানে চলে যায়, আপনি দেখেন তাহলে শুধুমাত্র কমানো বাড়ানোর জায়গা আছে হোটেল ভাড়া, আর সব ফিক্স। না, বিমান ভাড়া 2 লাখ টাকা, এটা আসলে কি বেশি না? বিমান ভাড়া 2 লাখ টাকা, আমি এই জায়গাটা আমি মনে করি বিমান ভাড়া 2 লাখ টাকা বেশি, বা বেশি বলতে বেশি, কিন্তু এটা আবার অনেকে যা মনে করে যে উমরা এত দিয়ে যাওয়া যায়, 1 লাখ টাকা বা 1,20,000, তাহলে হজে কেন এত বেশি? বিষয়টা একেবারে আবার তা নয়। কারণ হজে ফ্লাইটগুলি কিন্তু ওয়ানে খালি আসে, এটাকে ফেরি ফ্লাইট বলি, সে খালি যেতে হবে। এখন যখন নিয়ে যাচ্ছে খালি আসতে হবে, কোনো যাত্রী সে আনতে পারবে না, আবার ভরে নিতে হবে। আবার যখন নিয়ে আসবে তখন ভরে নিয়ে আসবে, খালি যেতে হবে, ফেরি ফ্লাইট। তো এই ফেরি ফ্লাইটের কারণে তার কিন্তু কস্ট বেশি। তাই বলে আমি মনে করি এই কস্টটা আরও কমানো সম্ভব। আর এই জন্য সবসময় আমি মনে করি যে হজের বিমান ভাড়া নির্ধারণের জন্য যদি একটি ইন্ডিপেন্ডেন্ট কমিটি হয় যারা এভিয়েশন বিশেষজ্ঞ, তাহলে বিমান ভাড়া নিয়ে কারোর মনে বা সবার মনে যে একটা যে এটা আরও কমানো যেতে পারে, তাহলে কি পরিমাণ কমানো যেত, এতে এয়ারলাইন্সগুলিরও একটা যৌক্তিক প্রফিট থাকতো। আর যারা ব্যবস্থাপনার সাথে আমরা আছি, আমরাও মনে হয় যে বিতর্ক থেকে এখানে রেহাই পেতাম কর্তৃপক্ষ সহ। তো আমারও এটা প্রত্যাশা যে ভবিষ্যতে বিমান ভাড়া নির্ধারণে এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা কমিটি করে সেটা করা হোক। জনাব তসলিম, একটি ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে যে আগামীতে সরকারি ব্যবস্থাপনায় একটি বিপুল সংখ্যক হজ যাত্রীদের নিয়ে যাওয়া হবে, যদিও এখন বেসরকারিভাবেই বেশি যাচ্ছেন হজ যাত্রীরা। তো এইটাকে আপনারা কিভাবে দেখছেন, অথবা সরকার কতটুকু প্রস্তুত? আপনারা কোনো বিরোধিতা করবেন কিনা, অথবা আছে কিনা আপনাদের বক্তব্য? না দেখুন, এখানে বিরোধিতার বিষয় নয়। মূলত আমাদের প্রধান লক্ষ্য হজ যাত্রীদের কমফোর্টেবল জার্নি। আসলে এটা যেভাবে হয় হজ যাত্রীদের কমফোর্টেবল জার্নি, সেটা হওয়া উচিত। এটা এমন একটি জায়গা, একবারে ফরজ ইবাদত এবং ইসলামের মৌলিক একটি বিষয়। এখানে যদি সরকারি বা বেসরকারি যে কোনো সেক্টরই ভালো সেবা দিবে, হাজি সাহেবগণও তাদেরকে সাথে যাবেন, আর আমাদেরও
ব্যক্তি পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সরকারেরও তাই করা উচিত বলে আমি মনে করি। তবে বিষয়টা হলো এখন কেন সরকারি পর্যায়ে এত হজযাত্রী যাচ্ছেন না? সরকারি পর্যায়ে 50%, 70% নেবেন, এতে কোনো সমস্যা নেই, যত পার্সেন্ট নিতে পারেন নেবেন, এতে হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো প্রতি বছরই সরকারের 10,000, 12,000 কোটা রাখা হয়, সেখানে কখনোই সরকারি ব্যবস্থাপনায় 4-5 হাজারের বেশি এটা হয় না। কেন কখনোই হয় না? এটা হয় না কারণটা হলো, বরং আমি একটু বলি যে সরকারি পর্যায়ে যদি আরও বেশি হজযাত্রী গমন করতো, সেখানে একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকতো, অবকাঠামো থাকতো, সেবার মানটা আরও ভালো হতো, বরং আমাদের হজযাত্রীদের সুবিধা হতো। বেসরকারি পর্যায়ে তখন আরও বেশি তাদেরকে নিজেদেরকে আরও বেশি স্ট্যান্ডার্ড, আরও বেশি ভালো করার প্রতিযোগিতা হতো, ভালো করার চেষ্টা করতো, আরও ভালো আছে এখনও, আরও ভালো করার চেষ্টা করতো। কিন্তু বিষয়টা হলো যে সরকারি পর্যায়ে কেন এটা হচ্ছে না? আসলে এটা তো একটা সার্ভিস ওরিয়েন্টেড বিষয়। আপনি যেমন ধরেন ট্যুরিজম, দেশের বাইরে যে অনেকে প্যাকেজ ট্যুর করে, ইট ইজ সামথিং লাইক দ্যাট। তবে হ্যাঁ, এটা আরও বেশি আনুষ্ঠানিকতা, আরও বেশি দিনক্ষণ নিয়ম কানুন মেনে। এখন সরকার অবশ্যই জনগণের কল্যাণে কাজ করে, নিঃসন্দেহে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো নিবেদিত, উনি হজযাত্রীদের জন্য কিন্তু উনি খুবই নিবেদিত, অনেক ডেডিকেটেড। হজের সময় উনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন, এই ইচ্ছাটাকে আমি ওয়েলকাম করব। কিন্তু বিষয় হলো আসলে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাগবে। যেমন এজেন্সিগুলি কি করে? এজেন্সিগুলি একজন হজযাত্রীর সাথে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করে, তার খোঁজ খবর নেয়, তার পাসপোর্ট করে দেয়, তারপর তার সাথে যাওয়ার আগে তার সাথে একটা বন্ধুত্ব হয়, তারপর তাকে নিয়ে যায়, তাকে নেওয়ার আগে গ্রাম থেকে বাস দিয়ে তাকে সাথে করে নিয়ে আসে, আশকোনা হজ ক্যাম্পে বোর্ডিং করে তার লাগেজগুলি আগায় দেয়, তারপরে এইভাবে তাকে হোটেলে নিয়ে যায়, খাওয়া দাওয়া ওইখানে রান্না করে। এখান থেকে কিন্তু আমরা বাবুর্চি নিয়ে যাই, আমাদের বেসরকারি বাবুর্চি নিয়ে যায়, লোকাল ডিশ, আমাদের যে লোকাল খাবার বাংলাদেশি, আমাদের যে অঞ্চলভিত্তিক ইভেন্ট বিভিন্ন বাংলাদেশেরও কিন্তু অঞ্চলভিত্তিক আলাদা খাবারের কালচার আছে বা রুচি আছে, সেটা করে এগুলিকে সব করে। এমনকি সে হাজি সাহেব যখন অসুস্থ হয়, ক্লিনিকে নিয়ে যাওয়া, তাকে সঙ্গ দেওয়া, স্পেশালি হজের মেইন মাসায়ের সময় মিনা, আরাফা, মুজদালিফায় তার সঙ্গে থাকা, বাসে উঠানোর নাম্বার, তার কোন সিট তার ঠিক আছে কিনা, বাস আসলো কিনা, সব পার্সোনাল টেক কেয়ার করে। আর ব্যাপার হলো আমাদের দেশের ম্যাক্সিমাম হজযাত্রী আবার বয়োজ্যেষ্ঠ, তাদের কিন্তু পার্সোনাল টেক কেয়ারটা খুবই এসেনশিয়াল। এখন আসেন সরকারি পর্যায়ে, যেটা বেসিক্যালি গভর্নমেন্টের, তো গভর্নমেন্ট সবসময় রেগুলেট করে, গভর্নমেন্ট কিন্তু কখনো বিজনেস করে না, বা রেগুলেট করে প্রাইভেট সেক্টরকে বরং আরও শানিত করে, আরও প্রমোট করে। এই ক্ষেত্রে যেটা হবে যে ধর্ম মন্ত্রণালয়ের এরকম কোনো টিম নাই বা এরকম কোনো অর্গানাইজেশন নেই, অবকাঠামো নাই, যে যারা সারা বছর হজ যাত্রীদের সাথে এরকম একনিষ্ঠভাবে থাকবে, মিনা, আরাফা, মুজদালিফায় সঙ্গ দিবে। কারণ আমি শ্রদ্ধা করে বলছি, ওনারা সবাই তো সরকারি কর্মকর্তা অবশ্যই, এবং ওনারা কিন্তু ওনাদের আবার রেগুলার ডিউটি পালন করেন। এটা করে এটার বাইরে আবার হজ যাত্রীদেরকে পার্সোনাল লেভেলে সেবা করা, এটা কিন্তু ওই যেহেতু ওইরকম একটা প্রাতিষ্ঠানিক রূপ নেই, এই জন্য হজ যাত্রীগণ কিন্তু ওই সরকারি ব্যবস্থা যেতে চায় না, কারণ ওইখানে সে কাউকে পায় না, এক। আর দুই হলো যিনি হয়ে যান, গাইড হয়ে যান, অনেক সময় দেখা যায় যে গাইড নিজে এর আগে হজ করে নাই, অথবা সে নিজেই মক্কা মদিনা ভালোভাবে চিনে না, সে হারায় গেলে তাকে খুঁজে আনতে হয়। আরেকটা কথা হলো সেখানে খাবার দেওয়া হয় না সরকারি পর্যায়ে, এটাও একটা সমস্যা, কারণ হাজিরা গিয়ে কোথায় কোথায় খুঁজে খাবে। এই আবার সে পার্সোনাল টেক কেয়ারের জন্য কাউকে পায় না। আর এটা না পাওয়াটা কিন্তু আমি সরকারি কর্মকর্তাদের দোষ দিচ্ছি না, কারণ একজন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব অথবা উপসচিব কিন্তু একজন হজযাত্রীকে ব্যক্তিগতভাবে যে সেবা করা, এটা ওনার দ্বারা সম্ভব না কিন্তু। তো এই কারণেই আপনি যখন হজযাত্রীগণ অনলাইনে রেজিস্ট্রেশন করতে যান, ওনারা কিন্তু প্রথমে বেসরকারি ব্যবস্থাপনাটাকেই চয়েস করেন। জি, যারা বাংলাদেশ থেকে যাবেন, তো কি কি নিয়ম মানতে হবে এবং নিয়ম না মানলে কি রকমের শাস্তির সম্মুখীন হতে পারে? হ্যাঁ, আসলে সৌদি সরকার হজ ব্যবস্থাপনা আমূল পরিবর্তন আনছেন, অনেক নতুন নতুন বিষয় নিয়ে আসছেন তারা। এর মধ্যে এবার যেটা করা হলো যে মিনা, অর্থাৎ হজের জন্য প্রয়োজনীয় সংশ্লিষ্ট স্থান যেগুলি, জেদ্দা, মক্কা, মদিনা, এই 3 শহর ছাড়া এর বাইরে হজযাত্রীগণ যেতে পারবেন না, এটা রেস্ট্রিক্টেড করা হলো। এটার কারণ হলো অনেকেই কিন্তু আনডকুমেন্টেড হজ করার চেষ্টা করে, অথবা হজের জন্য পারমিটেড নয়, ভিজিট ভিসা, উমরা, অন্য কোনো কারণে, অথবা সেখানে সে প্রবাসী হিসেবে আছে, এরকমও অনেকে চেষ্টা করে। এটা তারা রোধ করতে চান, কারণ মিনা, আরাফা, মুজদালিফায় স্থান কিন্তু খুবই কম, হজ যাত্রীদের অধিকারটুকু কিন্তু অন্যদের দ্বারা লঙ্ঘিত হয়। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা যথার্থ উদ্যোগ।
আর এর জন্য শাস্তিটা কিন্তু কঠিন। আচ্ছা, শাস্তিটা কি আসলে? অন্যান্য বছর ছিল কিছুটা শাস্তি ছিল, কিন্তু এটাকে আমি অতটা এত প্রয়োগ দেখিনি, লাইক 5000 রিয়াল জরিমানা ছিল। কিন্তু এবার করেছে 6 মাসের জেল, সর্বোচ্চ 50,000 রিয়াল জরিমানা। অর্থাৎ কেউ যদি নির্দিষ্ট এলাকার বাইরে চলে যায় তাদেরকে এই শাস্তি যদি ভোগ করতে হবে। যদি আনডকুমেন্টেড হজ করে প্রথমে। আচ্ছা, আমি আনডকুমেন্টেড যদি কেউ মানে হজের জন্য তিনি পারমিটেড নয়, বাট ওনার ভ্যালিড ভিসা থাকলেও অন্য ভিসা, তিনি যদি হজ করেন 6 মাসের জেলের ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ 50,000 রিয়াল জরিমানা। তবে 6 মাসের জেলের ক্ষেত্রে বলা হয়েছে এটা কোনোভাবে মকুব, এটা খাটতেই হবে তাকে, এটা তাকে ভোগ করতেই হবে। অর্থাৎ তিনি যেই হন না কেন 6 মাস জেলে থেকে তারপরে তাকে আসতে হবে। আর 50,000 রিয়ালের মধ্যে কম বেশি হতে পারে, যোগ হবে এটা, এটার সাথে ইন এডিশন টু দ্যাট। এটা হলো একটা। আর যারা এর বাইরে যাবেন, নির্দিষ্ট এলাকার বাইরে, ওরা 10,000 রিয়াল জরিমানা দিতে হবে। 10,000 রিয়াল তারা জরিমানা দিবেন, কারণ এই নির্দিষ্ট ইয়ের বাইরে যাওয়ার তাদের সুযোগ নাই। তারা হজযাত্রী হলেও এর বাইরে যাতে তারা গমন না করেন। এটাও ভালোর জন্য করা হয়েছে। অনেকেই আপনার এদিক সেদিক ঘোরাফেরা করে, এবং কেউ কেউ হজও আমাদের দেশে কম হয়, কিন্তু অনেক দেশে কেউ কেউ ওভারস্টেও করে। অর্থাৎ তার এটা ভিসাটার মধ্যে লেখা থাকে মৌসুমুল হজ, অর্থাৎ হজের মৌসুম, তো নির্দিষ্ট দিন থাকে না কিন্তু। তো অনেকে এটা বুঝে না, তারিখটা বুঝে না, সে বেশি থাকে, ঘুরতে যায়। এটাকে এখানে নিরুৎসাহিত করা হয়েছে। তো এটা যাতে আমরা যারা বাংলাদেশে হজযাত্রীগণ আমরা গমন করি, আমরা যাতে এই নিয়মকানুনগুলি মানি। আর প্রবাসী বাইরা যারা ওখানে আছেন, বা আমরা যারা অন্য ডকুমেন্টে সেখানে থাকবো অথবা আনডকুমেন্টেড, তারা যাতে কোনোভাবে এবার ট্রাই না করে হজ পালন করার জন্য। জি, জনাব শাহাদাত হোসেন তসলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করি সামনে আপনার সাথে আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক, অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।